আপনাদের আজকে আমি একটা গল্প শোনাবো। নারায়ণ গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টারমশাই ছিলেন, সকলের প্রিয় মাস্টারমশাই। তারই একটি গল্প, দাম। স্কুলে যে কি বিভীষিকা ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা। যেসব অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, উনি একবার তাকাতেন তার দিকে, তারপর এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। একটু পরে রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো সুন্দর করে সাজিয়ে দিয়েছেন অঙ্কটা। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন তার মুখস্থ। না, মুখস্থ বললে ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকে কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক। সেই সময় তার উপর খড়ি বুনেই চলেছেন। ক্লাসে যারা অঙ্কে 100-র ভিতর 100 পায়, ওর ভয় তারাই তটস্থ হয়ে থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টেনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই অনুমান করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষের অঙ্ক জানিস না, তার উপর চোখে জল আনতে লজ্জা করে না? এক্ষুনি পা দুখানে ধরে না স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। প্লেটের দোরগোড়ায় কি লেখা আছে জানিস? যে অঙ্ক জানে না এখানকার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতে কিন্তু একই কথা লেখা রয়েছে, যদি স্বর্গে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা তিনি কোথা থেকে জেনেছিলেন তা তিনি জানতেন। আর প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে সেসব নিয়ে কখনো মাথা ঘামাইনি আমরা। ম্যাট্রিকুলেশনে গন্ডি পার হয়ে অঙ্ক থেকে রেহাই পেলুম মাস্টারমশাই হাত থেকে। কিন্তু মন থেকে অঙ্কের সেই বিভীষিকা এখনো গেল না। এমএ পাশ করার পরও স্বপ্ন দেখেছি, পরীক্ষা লাস্ট বেল পরও আমার একটা অঙ্ক মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দুই চোখ দিয়ে আগুন ঝরছে। ধরপড় করে জেগে উঠে দেখি মৃদু নীল আলোর নিচে আমার চেনা ঘরটিকে, সামনে পড়ার টেবিল, তার উপরে বইপত্রের স্তূপ। পরে গভীর তৃপ্তির সঙ্গে অনুভব করেছি এখন আর আমাকে অঙ্ক কষতে হয় না। এখন আমি কলেজে বাংলা পড়াই। একটি পত্রিকার পক্ষ থেকে আমার কাছে ফরমান এলো, ছেলেবেলার গল্প শোনাতে হবে। তো আমি তাদের বললাম, লেখক হিসেবে আমি নিতান্ত সাধারণ ব্যক্তি, আর তাছাড়া আমার জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা নেই যে আমি আসর করে লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। জানলাম ওরা ছাড়া ওদের এই পত্রিকা তেমন বিশেষ পাঠক নেই। সুতরাং বসে গেলাম কাগজ কলম নিয়ে। মনে এলো মাস্টারমশাই কথা, লিখলাম তাকে নিয়ে। লেখবার সময় কল্পনার ছাঁদ কিছু মিশিয়ে দিলাম, সেটা বলাই বাহুল্য, এবং সেই সঙ্গে কিছু সদুপদেশও। অহেতুক তাড়না করে, মানে মূল কথাটা ছিল এরকম, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষিত করা যায় না। গাধাকে পিটিয়ে ঘোড়া বানাতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজে। অত চেষ্টা করেও মাস্টারমশাই আমাকে অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তার সবটাই ভুলেছি। কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেলেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই যে আমার নগদ লাভ। তারপর বহুকাল পেরিয়ে গেল, সে লেখার কথাও ভুলে গেলুম মাস্টারমশাইয়ের কথা। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তে কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অর্থাৎ আতিথ্য গ্রহণ করে যেতে হবে সেখানে এবং বক্তৃতা দিতে হবে। আমি এই সুযোগ ছাড়লুম না। গিয়ে পৌঁছতেই চা, খাবার, আতিথেয়তার ঐশ্বর্য। ছোটরা তো এলোই, সেই সঙ্গে কিছু সম্ভ্রান্ত মানুষ এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। তারপর তো সবাই উঠে জাঁকিয়ে বক্তৃতা দেয়া গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি আর কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলেন বার্নার্ড নামে। শেষে দেশের তরুণদের নিদারুণ ভাবে জাগ্রত হতে হবে বলে টেবিল একটা প্রকাণ্ড কিল মারি যখন বক্তৃতা শেষ করলেন, অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। বুড়ো প্রিন্সিপাল
খুশি হয়ে এসে বললেন, চমৎকার বলেছেন আপনি, যেমন সার গর্ভ তেমন সার মর্ম। স্ফীতমণি সবে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছি, হঠাৎ একটি ছেলে দৌড়তে দৌড়তে এসে বললে, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছেন, বাইরে অপেক্ষা করছেন। তো প্রিন্সিপাল বললেন, বেশ তো, তাকে ডেকে নিয়ে এসো না এখানে। ছেলে বললেন, তিনি আসবেন না, বাইরে অপেক্ষা করছেন। আমি বললাম, বেশ তো, চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। হলের বাইরে ছোট্ট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বাইরে বেরিয়ে কিছুই দেখতে পেলুম না। হঠাৎ চোখে পড়ল মানুষটি, কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো আলোয় ঝিকমিক করছে। ডাকলেন, সুকুমার। এই নামে কেউ আমায় ডাকতে পারে, এটা যেমন আশ্চর্য, আশ্চর্য সে অদ্ভুত গলার স্বর। আমাকে চিনতে পারছ না সুকুমার? আমার মাথা না তখনই ওর পায়ে নত হয়ে এলো। মাসুসে, আপনি? মাসুসে বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করবার পর এখানে এসে মাথাটা গুজেছি, খুব বাড়ি থেকে বেরোই না। তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। বড় ভালো বলেছে সুকুমার, আমার খুব ভালো লেগেছে। অপরাধীদের মতো চাইলুম, না স্যার, মানে আপনার সামনে। মাস্টারমশাই আমায় বলতে দিলেন না, বললেন, তোমরা তো আমাদের পরিচয়, আমাদের গর্ব, কিছুই তো দিতে পারেনি, কেবল শাসন করেছি, পীড়ন করেছি। এই বলতে বলতে জামার ভেতর থেকে বার করলেন শতছিন্ন একটি পত্রিকা। তুমি জানো সুকুমার, এইটে একদিন আমার ছেলে এনে আমাকে দিলে, পরে আনন্দে চোখে জল এলো সুকুমার। কতকাল তো হয়ে গেল, তো সুকুমার তো আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। জানো, তোমাদের গল্পটা সবাইকে দেখাই আর বলে, এই দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে এলো। কিছু একটা বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখে কথা ফুটলো না। মাস্টারমশাই অনেকক্ষণ ধরে চুপ করে রইলেন। তারপর বললেন, জানো সুকুমার, তোমার এই লেখাটা না সবসময় এখন আমার সঙ্গে থাকে। জানো, দু চারজন অবশ্য বলে যেমন ধরে ধরে মারতেন তেমন কেমন শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, না না, মারবে কেন, ওরা তো আমার ছাত্র, আমার সন্তান। আমি যদি কোনো ভুল করে থাকি, বড় সেই ভুল শুধরে দেবে কি। জানো সুকুমার, আনন্দে খুশি হয় না তোমাকে একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হলো না। মাস্টারমশাই আর বলতে পারলেন না। তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখন মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। এই স্নেহ, যার দাম কোটি মণিমাণিক্যের চেয়েও বেশি। সেই মমতা, যা সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি যার দাম। সেই ক্ষমা, কুবেরের ভান্ডার থেকে ধান নিয়ে যা শোধ করা যায়, তাকে আমি 10 টাকায় বিক্রি করেছিলাম। এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা কোথায় রাখবো?